অনেক দিনের ইচ্ছেটাই আজ পূরণ হতে চলেছে। ফাইনালি ফ্যামিলির সবাইকে নিয়ে চলে আসলাম নবদ্বীপ ধাম। তোমরা সবাই জানো খ্রিস্টপূর্ব 1486 খ্রিস্টাব্দে শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে জন্মগ্রহণ করেন। এটি বাংলার তথা হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় ধর্মস্থান। তাই সকাল সকাল গঙ্গা স্নান করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি নবদ্বীপ ধামের বিভিন্ন বিখ্যাত মন্দিরগুলি দর্শনের উদ্দেশ্যে। এখন আমরা একটি টোটো রিজার্ভ করে যাচ্ছি পোড়ামাতলার উদ্দেশ্যে। তোমরা সবাই জানো পোড়ামাতলা নবদ্বীপ ধামের একটি অত্যন্ত বিখ্যাত এবং প্রাচীন মন্দিরের মধ্যে অন্যতম। এই পোড়ামাতলায় রয়েছে মা ভবতারিণী এবং বাবা তিলেশ্বর মহাদেব। দোল উৎসব উপলক্ষে সারা নবদ্বীপ ধাম জুড়ে বিভিন্ন জায়গা থেকে লোকের সমাগম হয়েছে, তাই আজ মন্দিরে প্রচণ্ড ভিড় করেছে। কথা শোনা যায় বাবা তিলেশ্বর মহাদেব নাকি প্রত্যেক দিন এক তিল করে বড় হচ্ছেন। পোড়ামাতলা দর্শন করে এখন আমরা চলে যাচ্ছি সোনার গৌরাঙ্গ দর্শনের উদ্দেশ্যে। নবদ্বীপ ধামে মোট 3 থেকে 4টি সোনার গৌরাঙ্গ রয়েছে, এটি তার মধ্যে অন্যতম। সোনার গৌরাঙ্গ দর্শন করে এখন আমরা যাচ্ছি গোপীনাথ মন্দিরের উদ্দেশ্যে। এই হলো গোপীনাথ মন্দিরের বিগ্রহ। দর্শন সেরে আমরা চলে আসি নিমাইয়ের জন্মস্থান দেখতে। এখানে কালিয়া দমনের একটি সুন্দর প্রতিচ্ছবি তৈরি করা হয়েছে। এই ঘরটিতেই রয়েছে সচিমাতার কোলে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু, যাকে আমরা নিমাই নামেও জানি। এখন আমরা চলে এসেছি 60 ফুট গৌরাঙ্গ দর্শনের উদ্দেশ্যে। এখানে প্রচুর মাছ রয়েছে আর খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। ফাইবারের তৈরি এই গুহাটি বাচ্চাদের খুব ভাল লাগবে। গুহা থেকে বেরিয়েই আমরা সকলে দেখতে পাবো আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুকে। পুরো মন্দিরটি কৃষ্ণের জন্মকথা এবং বৃন্দাবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলীকে প্রতিফলিত করে। সারা জঙ্গল জুড়েই রয়েছে কৃষ্ণের জীবন ও বিভিন্ন ঘটনার প্রতিচ্ছবি এবং প্রচুর বিষ্ণু এবং কৃষ্ণ মূর্তি। কৃষ্ণের জীবনীর পাশাপাশি এখানে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনের বিভিন্ন ঘটনাক্রম। সকাল সকাল চলে আসায় আমাদের অতটা ভিড়ের মুখে পড়তে হয়নি, তবে যখন বেরিয়ে যাচ্ছিলাম তখন মন্দিরে ভালোই লোকের সমাগম হয়। তাই আমার সাজেশন থাকবে, যারা এখানে বেড়াতে আসছেন একটু সকাল সকাল চলে আসুন এবং হাতে সময় নিয়ে আসুন। শ্রীকৃষ্ণের নানান লীলা ঘটনা দেখতে দেখতে এখন আমরা বেরিয়ে যাচ্ছি এই 60 ফুট গৌরাঙ্গ মন্দির থেকে। সামনেই রয়েছে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড। বিষবাসুরকে বধ করার পর শ্রীকৃষ্ণের গোহত্যা পাপের থেকে মুক্তি পাওয়ার জন্য সমস্ত তীর্থের জলকে একটি জায়গায় নিয়ে এসেছিলেন, যা কৃষ্ণের বাঁশির সাহায্যে তৈরি করা এই কুণ্ডে একত্রিত হয়। পরবর্তীতে যার নাম হয় শ্যামকুণ্ড এবং তার পাশেই রাধারানী এবং তার সখীদের তৈরি কুণ্ডের নাম হয় রাধাকুণ্ড। সারা মন্দির জুড়েই রয়েছে বিষ্ণুদেবের বিভিন্ন যুগের বিভিন্ন অবতার এবং সেই অবতারের বিভিন্ন ঘটনাবলী। খুবই সুন্দর এবং একটি শান্ত মন্দির। আপনারা সকলে আসবেন এই মন্দির দর্শন করতে, আশা করি খুব ভালো লাগবে। এই মন্দিরের প্রবেশ মূল্য মাত্র 10 টাকা এবং সকাল 7টা থেকে সন্ধে 7:30 অবধি এই মন্দির খোলা থাকে। এখন আপনারা দেখছেন শ্রীকৃষ্ণ এবং তার অষ্টসখী। কি অপূর্ব লাগছে, তাই না? রয়েছে আমাদের সকলের প্রিয় গোপাল বা গপু, দোল খাচ্ছে। পাশেই রয়েছে নৃসিংহদেব, যাকে আমরা নরসিংহদেব বলেও জানি। ভগবান নরসিংহ হিরণ্যকশ্যপ বধ করেছিলেন। এখানে কৃষ্ণের জন্মকথা এবং শ্রীকৃষ্ণের বড় হওয়ার বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে বিভিন্ন
মূর্তি এবং ছবির সাহায্যে আচ্ছা, সবই তো দর্শন হলো। যেই কারণে এই মন্দিরে আসা বা যার জন্যই মন্দিরে আসা তাকে দেখে নিন। এই হলো সেই 60 ফুট উচ্চতার শ্রী গৌরাঙ্গ। রয়েছে কেদারনাথ এবং বদ্রীনাথ মন্দির, সেই প্লাস্টিকের তৈরি। আচ্ছা, সামনে একটি হাতি এবং কুমির রয়েছে। এটির কি রহস্য আমাকে আপনারা একটু প্লিজ কমেন্ট করে জানান। বলেছিলাম না, প্রচুর প্রচুর মাছ রয়েছে এই মন্দিরে, তাই দেখে যাচ্ছি। মন্দির দর্শন করে এখন আমরা চলে আসি জল মন্দিরে, যেখানে রয়েছে প্রচুর হরিণ এবং রাজহাঁস, প্রচুর মাছ বিভিন্ন প্রজাতির এবং খরগোশ। হরিণদেরকে খাবার দেওয়ার জন্য মন্দিরের বাইরেই 10 টাকা করে কিছু কাটা সবজি পাওয়া যায়, যা আপনারা কিনে হরিণদের খাওয়াতে পারেন। হরিণদের খাবার খাইয়ে আমরা বেরিয়ে পড়ি বড় শিব মন্দিরের উদ্দেশ্যে। এখানে রয়েছে ফাইবারের তৈরি একটি বিশাল বড় শিব মূর্তি। আর এভাবেই শেষ হয় আমাদের একদিনের নবদ্বীপ ভ্রমণ। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। পারলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।